হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও দারুণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা কিন্তু কোনো রকম টিপসের ভিডিও না। খুব সহজেই কিভাবে সাইকেল ছাড়াই আমরা স্কুটি শিখে নিতে পারবো তার জন্য রইলো ছোট, ছোট বেশ কিছু টিপস। আর এই টিপসগুলো ফলো করে যদি তোমরা স্কুটি চালাতে চাও, তাহলে যারা একেবারে সাইকেলও চালাতে পারো না, স্কুটির বিষয়ে কিছু জানোও না, তারা কিন্তু অনায়াসে এই ভিডিওটা দেখলে খুব সহজে একা একাই শিখে নিতে পারবে। আমার আগে আরেকটি ভিডিও ছিল স্কুটি রিলেটেড। তো সেখানে তোমাদের এত ভালোবাসা পেয়েছি, তাই জন্য কিন্তু এই ধরনের একটা ভিডিও বানাতে আমি অনেকটাই আগ্রহী হয়েছি। তো দেখো বন্ধুরা, আমরা অনেকেই আছি হয়তো এটা মনে করি যে সাইকেল চালাতে পারি না, আমরা কিভাবে স্কুটি চালাতে পারবো। একেবারেই কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। যারা আমরা একেবারে বিগিনার আছি, যারা সাইকেল চালাতে একেবারেই পারি না, প্রথমেই আমরা স্কুটিটা চালাতে চাইছি, তাদের জন্য রইলো বেশ কিছু ছোট ছোট টিপস। অনেকেই মনে করে যে সাইকেল চালাতে না পারলে বোধহয় স্কুটিটা চালানো শেখা যাবে না। একেবারেই কথাটা ভুল। কেননা সাইকেলের সাথে স্কুটির কোনো রিলেটেড নেই। সাইকেল ছাড়া যেরকম স্কুটি শেখা যায়, সেরকম স্কুটি ছাড়াও কিন্তু সাইকেল শেখা যায়। তবে হ্যাঁ, সাইকেল চালানো যদি আগে থেকে শেখা থাকে, সেক্ষেত্রে একটা সুবিধা হবে। প্রথমত ব্যালেন্স একটু আমরা খুব সহজেই স্কুটির চালাতে গেলে ব্যালেন্সটা খুব সহজেই পেয়ে যাবো। আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তার যে পারিপার্শ্বিক দিকগুলো আমাদের একটা গাড়ি চালাতে গেলে খেয়াল রাখতে হয়, সেই জিনিসটা যদি আমরা সাইকেলিং এর ক্ষেত্রে আগে থেকেই একটা মাপ মেজারমেন্ট করে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি সাইকেলিং করে, তো সেটা কিন্তু স্কুটিতেই অনেকটা সুবিধা হবে। এই দুটো জিনিসের জন্যই কিন্তু আগে থেকে বলে যে একটু যদি সাইকেলিংটা করা যায়, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও সুবিধা হয়। তো তাছাড়া কোনো রকম সুবিধা কিন্তু এতে নেই। চলো স্কুটি চালানোর উপর বেশ কিছু ছোটখাটো জিনিস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, যেটা দেখলে কিন্তু তোমরা অনায়াসে ১০ থেকে ১৫ দিনের মধ্যে একা একাই স্কুটি চালানো শিখে যেতে পারবে। তো এখানে প্রথমেই যেটাকে জানতে হবে সেটা হচ্ছে স্পিড মিটার। 0 থেকে 20, 20 থেকে 40, যত আমরা গাড়ির স্পিড বাড়াবো, এই মধ্যের কাঁটাটা কিন্তু একটু একটু করে ওপর দিকে উঠতে থাকবে। আর 40 থেকে 60 এর মধ্যে সব সময়ের জন্য গাড়িটা চালানো উচিত। খুব বেশি স্পিড কিন্তু হলে আমাদের জীবনের একটা ঝুঁকি থেকে যেতে পারে। আর মধ্যেখানে রয়েছে কিলোমিটারের একটা দাগ। তো আমরা কতটা রাস্তা গাড়ি চালাচ্ছি সেই কিলোমিটারটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। আর নিচে যে দাগটা রয়েছে সেটা কিন্তু ফুয়েলের। তেল ভরার সাথে সাথে এই কাঁটাটা আস্তে আস্তে ওপর দিকে উঠবে, মানে সাদা দাগের দিকে যাবে। আর যখন তেলটা কমে যাবে তখন কিন্তু এই ই লেখা যে লাল দাগটা রয়েছে সেই পিছন দিকে কিন্তু কাঁটাটা আস্তে আস্তে আসবে। আর যখন গাড়ি স্টার্ট দেওয়া থাকবে না, তাতে যদি ফুল ট্যাঙ্কি তেলও থাকে, কাঁটাটা কিন্তু এরকম নিচের দিকেই থাকবে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভাবতে পারে গাড়ি ফুল ট্যাঙ্কি করার পরেও গাড়ি বন্ধ থাকা অবস্থায় কেন এই কাঁটার দাগটা নিচের দিকে থাকে। এটা নিচের দিকে থাকাটাই কিন্তু স্বাভাবিক। তো এই গেল প্রথম পর্যায়। আর এই দিকে রয়েছে ইন্ডিকেটর। ইন্ডিকেটরটাকে যদি বাঁদিকে তোমরা ঘোরাও, তো সেক্ষেত্রে কিন্তু এইদিকে ডিসপ্লেতে দেখো বাঁদিকের কিন্তু অ্যারোটা শো করছে। আর যদি তোমরা ডান দিকের মানে রাইট সাইডে যদি তোমরা মুভমেন্ট করো, যদি তোমরা এই ইন্ডিকেটরটাকে ডান দিকে করো, সেক্ষেত্রে কিন্তু এই ডান দিকের ডিসপ্লেতে কিন্তু অ্যারো চিহ্নটা এরকম জ্বলবে। তো আবারও তোমাদের ভালো করে বোঝাচ্ছি, এই ইন্ডিকেটরটা যদি তোমরা বাঁদিকে নাও তাহলে আমরা লেফট সাইডে টার্ন নেব, আর যদি ডান দিকে নাও তাহলে রাইট সাইডে টার্ন নেব। আর প্রত্যেকটা মোড় ঘোরার আগে কিন্তু একটু আগে থেকে ইন্ডিকেটরটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে সুইচটা রয়েছে এটা কিন্তু লাইটের সুইচ, আপার আর ডিপার। আপার বলতে যদি আমরা রাস্তাঘাটে যখন গাড়ি চালাবো তখন একটু দূর পর্যন্ত আলোটা নেওয়ার জন্য আমরা আপারটা চাপবো, আর নিচের দিকে যখনই প্রেস করব তখন ডিপার। ডিপার মানে স্পট, একদম কাছে একটুখানি আলো দরকার, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিপারটা চাপতে হবে। আর এটা রয়েছে হর্ন। তো হর্নটা আমরা প্রত্যেকেই জানি যে কোনো মোড় ঘোরার সময় বা সামনে কোনো গাড়ি বা সামনে মানুষজন থাকলে তার জন্য কিন্তু আমরা হর্নটা সবসময়ের জন্য আগে থেকে আমরা সাবধান করার জন্য হর্নটা দিই। বাঁদিকে এই হ্যান্ডেলটা রয়েছে, এই হ্যান্ডেলটা কিন্তু শুধুমাত্র একটা ব্যালেন্সের জন্য আর বাঁ হাতটা সাপোর্ট রাখার জন্য এটা দরকার। আর হ্যান্ডেলের পাশ থেকে যে লিভারটা বেরিয়ে এসছে, এই লিভারটা কিন্তু দুভাবে কাজ করবে। তো যখন আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটা স্টার্ট দেব, এই লিভারটাকে প্রেস করে যদি আমরা স্টার্ট দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু এটা ক্লাচের কাজ করবে। আর যখন আমরা গাড়ি চালানো অবস্থায় বাঁদিকের এই লিভারটাকে প্রেস করব, তখন কিন্তু এটা একটা ব্রেকের কাজ করবে। আচ্ছা, ডান দিকে যে হাতলটা রয়েছে এটাকে বলা হয় অ্যাক্সেলেটর। অ্যাক্সেলেটর কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রণ করে। যদি এটাকে আমরা খুব জোরে চেপে নিচের দিকে নামিয়ে দিই তাহলে কিন্তু গাড়িটা খুব স্পিডে দৌড়াবে। তাই সবার প্রথমে যখন আমরা বিগিনার থাকবো বা খুব সাবধানতা বশত যখন আমরা গাড়ি চালাবো, তখন কিন্তু খুব ধীরে ধীরে এই অ্যাক্সেলেটরটাকে নিচের দিকে হালকা করে মুড়ে দিতে হবে। তো এইভাবে যখনই আমরা গাড়ি চালাবো খুব আস্তে আস্তে এইভাবে মোড়াতে হবে, কখনোই যেন খুব জোরে না আমরা প্রেস করে ফেলি। আর পাশে যে লিভারটা দেখতে পাচ্ছ, এই লিভারটা কিন্তু
সামনের চাকার যে ব্রেকটা সেই ব্রেকের কাজ করবে। আর সামনের চাকার ব্রেক কখন সবথেকে বেশি দরকার পড়ে জানো? যখন এমার্জেন্সি পারপাস আমাদের কোনো কিছু ব্রেক চাপতে হয় তখন কিন্তু এই ডান হাতের ব্রেকটাকে আমরা চেপে ধরবো। তো এই গেল সেকেন্ড পর্যায়। তো এবার দেখাবো তোমাদের তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে যে কালো বক্সটা তোমরা দেখতে পাচ্ছ সেই কালো বক্সটার মধ্যে কিন্তু গাড়ির অনেক ক্রিয়াকলাপ কাজ করে। তো এই কালো যে বক্সটা রয়েছে এখানে কিন্তু চাবি সুইচ রয়েছে, সিট ওঠানো নামানো রয়েছে, এমনকি গাড়ির লক, হ্যান্ডেল লকের ব্যাপারটা রয়েছে। এই সমস্ত ছোট, ছোট বিষয়গুলো কিন্তু এই কালো বক্সটার মধ্যে রয়েছে। তো ১ম এ চাবি এরকমভাবে আমি পুশ করে দিলাম। একেবারে সমান্তরালভাবে যখনই থাকবে তখন কিন্তু চাবিটা অফ থাকবে। তারপর আস্তে, আস্তে ডান দিকে আমাদের এই অন এর দিকে চাবিটাকে ঘোরাতে হবে। ১ম যখন আমি চাবিটা ঘোরাবো তখন চাবি সুইচ অন হবে। তো তারপর যখন সেকেন্ড জায়গায় আসবো তখন কিন্তু দেখা যাবে যে এই সিট ওঠানামা করবে আর থার্ড অন এ যাবো তখন কিন্তু এই গাড়িটা স্টার্ট হবে। তো এখানে কিন্তু ৩ টে পর্যায় ভাগ করা রয়েছে। আর এই চাবিটাকে একদম নিচে যেখানে লক রেখা রয়েছে সেই দিকে যদি একটু প্রেস করে নামানো যায় তাহলে হ্যান্ডেলটা কিন্তু সুন্দর মতো লক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা চোক সুইচ রয়েছে। তো এই চোক সুইচটা কিন্তু এরকমভাবে ওঠানামা করবে। তো এটা কিন্তু এমার্জেন্সি পারপাস স্টার্ট করার জন্য। তো এখন এই বিগিনারদের এই চোক সুইচটার ব্যাপারে কোনো রকম জানার দরকার নেই। পরে আমি সম্ভব হলে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এ পর্যায়ে অবধি আমরা হাতে কলমে বেশ কিছু অধ্যায় শিখলাম। এরপর গাড়িটাকে কিভাবে চালাতে হয় সেই অধ্যায়টা কিন্তু আমাদের জানতে হবে। তো ১ম এই যদি আমাদের স্কুটিটার ভর সম্পর্কে কোনো রকম আইডিয়া না থাকে, মানে একটা গাড়ির কতটা ওজন হতে পারে সেই সম্পর্কে যদি কোনো রকম আইডিয়া না থাকে তাহলে কিন্তু স্কুটিটা চালানোর আগে আমাদের এইরকমভাবে ১ম এ হাঁটিয়ে, হাঁটিয়ে করে নিতে হবে। হাঁটিয়ে কিভাবে করব? ১ম এ যখন আমরা গাড়িতে বসবো না এরকমভাবে হাঁটবো, হাঁটার সময় কিন্তু আমাদের পুরোপুরি স্কুটির ভরটা আমাদের কোমরের কাছে ফেলে দিতে হবে। এইভাবে আস্তে, আস্তে হাতলটা ধরে তোমরা দূরের দিকে তাকিয়ে গাড়িটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা দূরের দিকে না তাকালে বাম্পার আছে রাস্তাঘাটে বা কোনো গাড়ি আসছে কিনা সেটা কিন্তু তোমাদের নজরে আসবে না। তাই গাড়ির চাকার সামনে কিন্তু কখনোই তাকাবে না বা গাড়িটা যে রাস্তা দিয়ে চলছে সেই রাস্তার একেবারে নিচুর দিকে তাকাবে না। সবসময় গাড়ি চালানোর সময় বা হেঁটে যখন আমরা গাড়িটাকে আগিয়ে নিয়ে যাব তখনও কিন্তু গাড়িটার চালানোর সময় আমাদের দৃষ্টি রাখতে হবে একেবারে রাস্তার সোজাসুজি একটু উঁচুর দিকে, কখনোই নিচুর দিকে তাকাবো না। তো এ পর্যায়ে বেশ খানিকটা সময় গাড়িটাকে নিজের শরীরের ওপর হেলিয়ে দিয়ে গাড়িটাকে আগিয়ে নিতে হবে। তাতে কি হবে গাড়ির কতটা ওজন সেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারবো। এভাবে অন্তত ২ থেকে ৩ দিন আমরা গাড়িটাকে হাঁটিয়ে, হাঁটিয়ে চালিয়ে নেব। এরপর পরবর্তী যে স্টেপটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যারা একটু লম্বা আছি, প্রপার সিটের মিডিলে বসে আমরা দুদিকে পা পাচ্ছি কিনা এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সিটের একদম প্রপার জায়গায় ড্রাইভার সিটে বসে রয়েছি। তো সে পর্যায়ে আমাদের পুরো পাটা মাটির মধ্যে স্পর্শ করছে কিনা সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেকেই আছে হাইটে একটু ছোট বা হাইটে একটু শর্ট, সেক্ষেত্রে কিন্তু তারা ঠিকঠাক মতো স্কুটি চালানোর সময় পা পায় না মাটিতে। তো তারা কি করে এইরকম ভাবে কিন্তু টো এর ওপর ভর দিয়ে চালায়। আর টো এর ওপর যারা ভর দিয়ে চালাবে, যারা হাইটে একটু শর্ট আছে তারা কিন্তু ড্রাইভার সিটে মানে সিটের একেবারে মিডিল পর্যায়ে বসবে না, তারা একটু সামনের দিকে ঝুঁকে চালাবে। তবে খুব সাবধানতার সাথে এই জিনিসটা করতে হবে। পর দুদিকের পা সমান্তরালভাবে মাটি স্পর্শ করলে আস্তে, আস্তে এভাবে বসে, বসে গাড়ি স্টার্ট না দিয়ে কিন্তু ধীরে, ধীরে গাড়িটাকে ঠেলে, ঠেলে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে। তবে অবশ্যই গাড়িটাকে বন্ধ রাখা অবস্থায় এটা করতে হবে। গাড়ি বন্ধ রাখা অবস্থায় করলেই কিন্তু এর যে ব্যালেন্স সেটা খুব তাড়াতাড়ি শেখা যাবে। এখনো কিন্তু আমরা হাতের দিকে কোনো কিছুই শেখাইনি। এটা জাস্ট পা দিয়ে গাড়িটাকে কিভাবে আগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে ধীরে, ধীরে কিন্তু তোমরা পায়ের স্টেপ ফেলে যেরকম আমরা হাঁটি, হেঁটে যেরকম রাস্তার সামনের দিকে আগিয়ে যাই, ঠিক সেরকম পায়ের স্টেপগুলো আগিয়ে নিয়ে গাড়িটাকে ঠেলে, ঠেলে তোমরা গাড়িটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাও। এই করতে, করতে কিন্তু আরো বেশি ব্যালেন্সের উপর আমরা সচেতন থাকতে পারবো। তো এই হলো, এরপর কিন্তু আমরা গাড়িটা স্টার্ট দেব। ১ম এ চাবি সুইচের মধ্যে চাবি দিয়ে অন করে নিয়ে এরপর ৩ টে কাজ একসাথে করতে হবে। ভালো করে লক্ষ্য করবে তোমরা কোন, কোন ৩ টে কাজ একসাথে করতে হবে। বাঁ হাতের ক্লাচ চাপতে হবে, সাথে ডান হাতের সেলফ আর সাথে ডান হাতের অ্যাক্সেলেটর। এই ৩ টে জিনিসকে একসাথে কিন্তু চেপে ধরে তারপর আমরা স্কুটিটা স্টার্ট দিতে পারবো। কোনো একটাও যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু স্কুটিটা ঠিকঠাক মতো স্টার্ট হবে না। আবারও বলছি, বাঁ হাতের ক্লাচ, ডান হাতে থাম্ব ফিঙ্গারে
সেলফ আর অ্যাক্সিলেটর একসাথে ৩টেকে দিয়ে যদি আমরা স্টার্ট দিতে পারি, সেক্ষেত্রে খুব সহজেই গাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এভাবে গাড়িটাকে প্রথমে স্টার্ট করে নিতে হবে। এরপর পা আস্তে, আস্তে এইরকমভাবে ফেলে, ফেলে কিন্তু গাড়িটাকে আগিয়ে নিতে হবে। পা নিচেই থাকবে আর আস্তে, আস্তে কিন্তু এরকমভাবে অ্যাক্সিলেটরটার স্পিড বাড়াতে হবে। ঘাপ করে স্পিড বাড়িয়ে দিলে মুশকিল। তাই খুব ধীরে, ধীরে এরকমভাবে পা মাটিতে দিয়ে, দিয়ে গাড়িটাকে সামনের দিকে ঠেলে, ঠেলে আগিয়ে নিয়ে যাও। তো এইরকম ভাবে আরো ২-১ দিন কিন্তু আমাদের চালিয়ে, চালিয়ে প্র্যাকটিস করতে হবে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আস্তে, আস্তে পাটাকে দিয়ে এরকম ভাবে কিন্তু মাটির সাথে লাগিয়ে রেখেই আমি গাড়িটাকে আগাচ্ছি। আর ডান হাতে অ্যাক্সিলারেটরটা কিন্তু খুব হালকা করে চাপ দিচ্ছি। কখনোই কিন্তু খুব জোরে চাপ দিয়ে দেব না। তো এইভাবে বেশ কটা দিন প্র্যাকটিসের পর যদি প্রয়োজন হয় এইভাবে একটা করে পা কিন্তু তোমরা তুলতে চেষ্টা করবে। দুটো পা একসাথেই মাটিতে থাকা অবস্থায় যেকোনো একটা পা এরকমভাবে গাড়ির ওপর তোলার চেষ্টা করবে। তবে একবারেই কিন্তু একসাথে দুটো পা তুলবে না। তো প্রথমে কি করবে যেকোনো একদিকের পা তোলার চেষ্টা করবে। যদি দেখো একদিকের পাটা এইভাবে তোলার পর ব্যালেন্স খানিকটা হলেও এসেছে, সেক্ষেত্রে আরো একটা পা আস্তে, আস্তে তুলবে। তো যেভাবেই করো না কেন প্রত্যেকটা স্টেপ কিন্তু ২ থেকে ৩ দিন ভালো মতো প্র্যাকটিস করার পরই তোমরা পরের স্টেপের দিকে যাবে। কখনোই কিন্তু একসাথে সব কয়টা স্টেপ আমরা করতে যাব না। তো এইভাবে খানিকটা, খানিকটা করে কিন্তু আমরা গাড়ি একাই চালানো শিখে নিতে পারি। যার জন্য কারোর সাহায্য দরকার হয় না। ট্রেনিং সেন্টার কিন্তু এখন রাস্তার এদিক ওদিক, গলির এদিক ওদিক যেকোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু যেখানেই আমরা শিখতে যাব সেখানেই কিন্তু টাকা খরচা করে শিখতে হবে। তাই এই ভিডিওটার মাধ্যমে যদি তোমাদের একটুও উপকার হয়, এই ভিডিওটা দেখে যদি তোমাদের একা, একা শেখা হয়ে যায় তাহলে কেনই বা আমরা আবার বাইরে টাকা খরচা করে গাড়ি চালানো শিখবো। গাড়ি চালাতে তোমরা যেখানেই যাও না কেন এই জিনিসগুলো কিন্তু প্রথমেই তোমাদের শেখাবে। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে যে কিভাবে আমরা গাড়ি একা, একা চালাবো। তো এরপর আসছি আমরা কিভাবে গাড়িটাকে ঘুরিয়ে নেব। তো প্রথমে গাড়িটা ঘোরানোর জন্য কিন্তু এইভাবে দাঁড়িয়ে শরীরের ওপর গাড়িটাকে একভাবে ভর দিয়ে রেখে পুরোপুরি হাতটাকে বেঁকিয়ে দিয়ে যেই দিকে দরকার সেই দিকে তোমরা ঘুরিয়ে নেবে। তো এইটা হচ্ছে আমি ডান দিকে ঘুরিয়ে নিয়েছি। এবার তোমরা চাইলে একই রকম ভাবে বাঁ দিকেও কিন্তু গাড়িটা ঘুরিয়ে নিতে পারবে। তো এইরকম ভাবে যখন আমরা বাঁ দিকে ঘুরাবো তখন গাড়িটাকে আবারও একই পর্যায়ে তোমরা হেঁটে, হেঁটে নিয়ে যাবে। আর গাড়িটা কিন্তু সম্পূর্ণ আমাদের গায়ের সাথে হেলিয়ে দিয়ে তারপর গাড়িটাকে আমরা এইভাবে রাস্তার মধ্যে ঘোরাবো। যেদিক প্রয়োজন সেদিক ঘুরিয়ে নেবে। এ পর্যায়ে কিন্তু আর কোন রকম অসুবিধা হবে না। এরপর আবারও প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই নেই। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখে যাবে। আমি যখন ১ম স্কুটি চালানো শিখি আমি কিন্তু ৫ থেকে ৭ দিনের মধ্যেই পুরো স্কুটি চালানোটা শিখে গেছিলাম। হ্যাঁ, তবে কি আমি কিন্তু আগে সাইকেলিংটা পারতাম। তো আগেই যেটা তোমাদেরকে বললাম যে দুটো পা কিন্তু একসাথেই তুলবে না। আগে একটা করে পা তোলার চেষ্টা করবে। তারপর যদি দেখো যে ব্যালেন্স চলে এসেছে তাহলে কিন্তু তোমরা দুটো পা একবারেই তুলে ফেলতে পারবে। অল্টারনেটিভ তোমরা পাটা চেঞ্জ করতে পারো। আবার যারা একটু হাইটে শর্ট আছো তারা কিন্তু একটুখানি তোমরা মাটির দিকে পাটাকে এরকম টোটাকে লাগিয়ে রেখেও কিন্তু গাড়িটা চালাতে পারো। তাতে কোনো রকম সমস্যা নেই। তবে অনেকেই মনে করে যে যারা চুড়িদার পরতে পারে না তারা কিভাবে শাড়ি পরে গাড়ি চালানো শিখবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারছো যারা একেবারে বিগিনার্স তারা কিন্তু শাড়ি পরেও খুব সহজে স্কুটি চালানো শিখে নিতে পারবে। অনেকের মনেই এই জিনিসটা ঘোরাফেরা করে যে স্কুটি চালানো সহজ না কঠিন। আর এটা হচ্ছে নিজের পুরোপুরি দক্ষতার স্তর এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। যদি আমরা খুব ভালো মতো শিক্ষাটা নিতে পারি তাহলে যেকোনো কাজই কিন্তু কঠিন হতে পারে না। খুব ভালো মতো প্র্যাকটিস করলে প্রত্যেকদিন প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসটা খুব সহজেই আমরা শিখে নিতে পারবো। তবে অবশ্যই ফাঁকা জায়গায় যেকোনো মাঠের মধ্যে ১ম পর্যায়ে শেখা উচিত। আর সবথেকে বড় কথা যখনই আমরা শিখছি আমাদের মাথায় যেন হেলমেটটা থাকে। হেলমেটটা কিন্তু শুধুমাত্র পুলিশ ধরবে এই কারণেই না, আমাদের নিজেদের সেফটির জন্যই কিন্তু সবসময়ের জন্য আমরা হেলমেটটা পরে নিয়ে তারপর স্কুটিটা চালানোর চেষ্টা করব। তাই এই ছোট, ছোট জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে খুব সহজে অন্তত ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা কিন্তু নিজেরাই একা, একাই স্কুটি চালানো শিখে নিতে পারি। তো আশা করছি আজকের এই ছোট, ছোট জিনিসগুলো যারা একা স্কুটি শিখতে চাইছো, শেখানোর মতো কেউ নেই অথচ কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাইছো না, তাদের জন্য কিন্তু অনেকটাই লাভ দেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবে সবার সাথে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। ভালো লাগলে লাইক করবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এটুকুই। টাটা।